থাকতে হবে আমাদের ওয়ার্ড ইউজ করার ক্ষেত্রে। ব্যান্ড 9, 8 লেভেলের কোনো ধরনের ওয়ার্ড ইউজ করার কথা আমাদের মার্কিং ক্রাইটেরিয়াতে নেই। একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা রাইটিং টাস্ক টুতে 7.5 প্লাস অ্যাচিভ করব। এখন 7.5 প্লাস অ্যাচিভ করা কি আসলে সহজ? আমরা অনেকেই বলি রাইটিং টাস্ক টুতে আমাকে 6 বা 6.5 পেলেই হয়ে যাবে, কিন্তু আমরা আসলে জানি না রাইটিং টাস্ক টু কিংবা টাস্ক ওয়ান থেকে আমাদের জন্য কতটুকু মার্ক তারা নিয়ে থাকে। যেমন আমাদের যে টাস্ক ওয়ানটা আছে, টাস্ক ওয়ান, এখান থেকে তারা 34% মার্ক নিয়ে থাকে। এন্ড টাস্ক টু যেটা, সেখান থেকে আমাদের টোটাল 66% মার্ক নিয়ে থাকে। এখন 66% মার্ক নিয়ে থাকে, যেহেতু সবচেয়ে বেশি মার্ক এখান থেকে নিয়ে থাকে, তার মানে আমাদেরকে রাইটিং টাস্ক টুটা সবার আগে লিখতে হবে এবং গুরুত্ব সহকারে এটা লিখতে হবে। এখন আমরা আসলে রাইটিংটাকে অনেক বেশি কমপ্লিকেটেড করে ফেলি, বা হচ্ছে এই টিউটর এটা বলে, এই জায়গা থেকে এটা বলেছে, এই প্ল্যাটফর্ম থেকে এটা বলেছে, এটা সেটা শুনে আমাদের ব্রেনটা আমরা নষ্ট করি এবং খুব বাজেভাবে রাইটিংটা লিখি, কোনোভাবেই সহজভাবে লেখার জন্য ট্রাই করি না। রাইটিং আপনি যত সহজভাবে লিখবেন ততই আপনার স্কোরটা বাড়বে, বাট আপনি যদি সহজভাবে রাইটিংটা না লিখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্কোর কখনোই বাড়বে না। এখন আমরা অনেকেই ভাবি অনেক ভালো ভালো যদি গ্রামার, অনেক অ্যাডভান্স গ্রামার যদি ইউজ করি তাহলে আমি ভালো একটা স্কোর পাবো। অনেক ভালো ভালো আমি একটা রাইটিং লিখলাম, সেখানে 10টা ভোকাব ইউজ করলাম, পেয়ে গেছি আমি ভালো একটা স্কোর। আসলে এগুলো ভুল ধারণা, কারণ আপনি এগুলা জাস্ট আপনার রাইটিং এ বসাই দিলেই যে আপনি ভালো একটা স্কোর পাবেন তেমন কিন্তু না। আমাদের আশেপাশে আমরা তাকালে দেখবো যে অনেক টিচার আছে, কিন্তু সে কোনোভাবে মার্কিং ক্রাইটেরিয়া নিয়ে কোনো ধরনের আইডিয়া রাখে না যে আসলে আমাদের কিভাবে কি করতে হবে। আমরা কখনো মুখস্থ কোনো কিছুর পিছনে যাব না। আমি একটা কথা সব ক্লাসে আমার বলি, সেটা হচ্ছে টেমপ্লেট। যেটা টেমপ্লেট, টেমপ্লেট থেকে আমরা দূরে থাকবো। কেন দূরে থাকবো? এক্সামিনাররা বোকা না, তারা ওয়েল এক্সপেরিয়েন্সড, অ্যান্ড তারা আপনার রাইটিংটা দেখলেই বুঝতে পারে আপনি মুখস্থ লিখছেন নাকি নিজের থেকে লিখছেন। সে যখন দেখতেছে আপনি মুখস্থ কোনো কিছু লিখতেছেন, সে কিন্তু আপনার এগুলা খেয়াল করে না। আমরা মুখস্থ অনেক কিছু লিখি, যেমন আমি যদি একটা লাইন বলি, সেন্টেন্স বলি, যেমন হচ্ছে দেয়ার আর এ নাম্বার অফ রিজনস, নাম্বার অফ রিজনস। এখন দেয়ার আর এ নাম্বার অফ রিজন, এটা যদি আমি বলি, এটার জন্য কি আমাকে মার্ক দিবে? না, এটার জন্য সে আমাকে মার্ক দিবে না, এটা কাউন্টই করবে না এক্সামিনার। এক্সামিনার কখনো এটা কাউন্ট করবে না। সিনট্যাক্স টুতে আমাদের ভালো একটা স্কোর করার জন্য আমাদের যে ভুলগুলো আসলে হয়ে থাকে এই জিনিসগুলো আমাকে জানতে হবে। মোস্ট অফ দ্য স্টুডেন্ট এই ভুলগুলো করে থাকে, যেমন হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে ভুলটা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভার্ব এগ্রিমেন্ট, এরপরে আমরা শুধুমাত্র হচ্ছে সিম্পল সেন্টেন্স দিয়ে লিখি, এই সিম্পল সেন্টেন্সটা অ্যাভয়েড করতে হবে। স্পেলিং যাতে না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। স্পেলিং ঠিক আছে, পাঞ্চুয়েশনটা যেন ঠিক থাকে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এই ধরনের ভুলগুলোকে আমরা এড়িয়ে চলবো, তাহলে দেখা যাবে কি আমাদের স্কোরটা কিন্তু ভালো একটা জায়গায় যাবে। আমরা অলওয়েজ রাইটিং যেটা, সেটা হচ্ছে সিম্পল আইডিয়া দিয়ে দিয়ে লিখবো। কি দিয়ে লিখবো? সিম্পল আইডিয়া দিয়ে। আইডিয়ার জন্য কোনো মার্ক কিন্তু থাকে না রাইটিং টাস্ক টুতে। তো আমাকে কেয়ারফুল থাকতে হবে, আমরা শুধুমাত্র সিম্পল আইডিয়া শেয়ার করব যেটা আমাকে সাহায্য করবে একটা হাই স্কোর অ্যাচিভ করতে। আমাদের আসলে লাগে কিছু সেন্টেন্স লাগে। এখন আমরা যদি সেন্টেন্স সম্পর্কে আইডিয়া না থাকে, আমি শুধুমাত্র সিম্পল সেন্টেন্স ইউজ করলাম, তাহলে কি আমি ভালো একটা স্কোর পাবো? নেভার। আমাকে একটু ভেরিয়েশন রাখতে হবে। আমি যত বেশি হচ্ছে ভেরিয়েশন রাখবো, ততই আমার স্কোরটা কিন্তু ইনক্রিজ হবে। যেমন আমি চাইলে হচ্ছে সিম্পল সেন্টেন্স এটাকে হচ্ছে রাখতে পারি, তারপরে হচ্ছে কম্পাউন্ড। আমরা কিছু এই গ্রামার স্ট্রাকচার গুলাকে শিখে ফেলবো, যারা এখনো আইএলটিএস এর প্রিপারেশন আমরা শুরু করিনি বা শুরু করে দিয়েছি। এই মুহূর্তে চাইলেই আমরা এই সেন্টেন্স স্ট্রাকচার গুলো শিখতে পারি, যেটা আমাকে সাহায্য করবে ভালো একটা রাইটিং লিখতে। কমপ্লেক্স, কমপ্লেক্স সেন্টেন্স, তারপরে হচ্ছে প্যাসিভ আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে কন্ডিশনালস আছে, কন্ডিশনালস। আমরা এই সেন্টেন্স স্ট্রাকচার গুলা হচ্ছে ভালোভাবে শিখে নেব, এইগুলা আমরা ভালোভাবে ইউজ করব আমাদের রাইটিং এর মধ্যে, তাহলেই দেখা যাবে আমাদের রাইটিংটা কিন্তু সুন্দর হবে। এখন রাইটিং এর যে স্ট্রাকচার গুলা, রাইটিং এ আসলে
যেই কোশ্চেনটা থাকে সেই কোশ্চেনটা অনুযায়ী আমাকে আনসার করতে হবে। আমি যদি আনসার ঠিকঠাক ভাবে না করি তাহলে কিন্তু আমার স্কোর বাড়বে না। আমার এক্সামিনার যেটা জানতে চাইছে সেটা আমাকে বলতে হবে। এখন আপনার এক্সামিনার জানতে চাইছে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ দিস ট্রেন্ড। আমি অ্যাডভান্টেজেস না লিখে ডিসঅ্যাডভান্টেজেস লেখা শুরু করেছি, তাহলে কি আমার স্কোর আসবে? কখনোই স্কোরটা আসবে না। So, আমরা হচ্ছে এই স্ট্রাকচার গুলা ভালোভাবে মাথায় রাখবো এবং এগুলা ইউজ করব। এই ভুলগুলা এড়িয়ে চলবো, টেমপ্লেট আমরা দূরে রাখবো নিজেদের কাছ থেকে, আমরা ন্যাচারালি শিখবো। আর অনেক বেশি স্যাম্পল আনসার পড়তে হবে। কি পড়তে হবে? স্যাম্পল আনসার পড়তে হবে। স্যাম্পল আনসার পড়বো। কেন আমরা স্যাম্পল আনসার বেশি বেশি পড়বো? কারণ স্যাম্পল আনসার যদি না পড়ি তাহলে আমার মাথায় আইডিয়া থাকবে না। যারা কোশ্চেন করে যে আমার তো কোনোভাবেই আইডিয়া মাথায় আসছে না যখন লিখতে চাই, ভাই আপনি তো স্যাম্পল আনসার পড়েন নাই, আপনি ওই সিচুয়েশনে পড়েন নাই, বা যে টপিকটা নেচার রিলেটেড একটা কোশ্চেন এসেছে কিন্তু আপনি নেচার রিলেটেড কোনো কিছুই জানেন না, তাহলে আপনি আইডিয়া কই থেকে আনবেন এবং কই থেকে লিখবেন? সেই জন্য আমরা প্রচুর পরিমাণে স্যাম্পল আনসার পড়বো। অলরেডি আমাদের পেজে এটা নিয়ে ভিডিও আপলোড করা আছে, কাইন্ডলি সবাই ওইটা দেখে নেবেন, তাহলে খুব ইজিলি বুঝতে পারবেন কিভাবে আমরা স্যাম্পল আনসার পড়বো। লেখার অভ্যাসটা বাড়াতে হবে আমাদের। কেন আমরা এই লেখার অভ্যাসটা বাড়াবো? কারণ রাইটিংটা হচ্ছে একটা বোরিং। আমাদের টাস্ক ওয়ানে 150টা ওয়ার্ড লেখা লাগে, টাস্ক টুতে 250টা ওয়ার্ড লেখা লাগে, টোটাল হচ্ছে 400 থেকে 450 ওয়ার্ড লেখা লাগে 1 ঘন্টার মধ্যে। এখন চাইলে কি 1 ঘন্টার মধ্যে হুট করেই লেখা পসিবল না। আমাদেরকে হচ্ছে এটা অভ্যাস করতে হবে, এবং একটা সময় দেখা যাবে আমরা এনজয় করতেছি এবং খুব ইজিলি লিখে ফেলতেছি। ঠিক আছে, এখন চলেন আমরা দেখবো যে মার্কিং ক্রাইটেরিয়াটা আসলে কি বলে, রাইটিংটা কি আসলেই কঠিন। আমাদের আইএলটিএস এর যে মার্কিং ক্রাইটেরিয়া ওইখানে আসলে কি চাচ্ছে, সেখানে যেভাবে চাচ্ছে আমরা ওইভাবে ঠিক ইউজ করব, এবং আমরা একটা স্টুডেন্টের রাইটিংও দেখবো যে আসলে সে কেমন লিখেছে। আমি যদি একটা মার্কিং ক্রাইটেরিয়াতে চলে যাই, এটা হচ্ছে রাইটিং টাস্ক টু এর মার্কিং ক্রাইটেরিয়া, এবং 4টা ক্যাটাগরিতে মার্ক দেওয়া হয়: টাস্ক রেসপন্স, কোহেরেন্স, কোহেশনস, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। আচ্ছা, আমরা যেহেতু আজকে বলেছি 7.5 টার্গেট, আমরা একটু 8 লেভেলের যেটা সেটা হচ্ছে একটু দেখি। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ানটা কি? আমরা হচ্ছে এটা পুরো ডিটেলসে আমি বুঝিয়ে দিব, তাহলে দেখবেন যে আপনার কাছে খুব সহজেই মনে হচ্ছে রাইটিংটা। কেউ বলবে 6, কেউ বলবে 5, এগুলা কানে নেওয়ার দরকার নাই। চ্যাট জিপিটি কে দিই, একনোভেট, অনেক কিছুই আছে সেখানে আমরা দিই, কিন্তু দেখা যায় আমাদেরকে ঠিকঠাক একটা স্কোর দেয় না। আচ্ছা, আমি হচ্ছে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, হ্যাঁ। কালারটা চেঞ্জ করি। কালারটা চেঞ্জ করতে হবে, কালার না চেঞ্জ করলে ভালো লাগতেছে না। একটা স্টুডেন্ট, বাংলা ইংলিশ মিলিয়ে বলবো আজকে, হ্যাঁ। স্টুডেন্ট গট 6.5, 6.5 পেয়েছে। এখন আমার তো সে টাস্ক ওয়ান লিখেছে, টাস্ক টু লিখেছে, 6.5 সে কিভাবে পেয়েছে? টাস্ক টু থেকেই তো আমার 66% মার্ক কি করেছে, এনেছে। আমি এটা হচ্ছে আপনারা এটা চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করতে পারেন, একটা স্টুডেন্ট 6.5 পেয়েছে এবং সে টাস্ক ওয়ানে কত পেয়েছে, টাস্ক টু তে কত পেয়েছে। সে দুইটাই কমপ্লিট করেছে, আমি ধরলাম সে দুইটাই কমপ্লিট করেছে, তাহলে সে কোনটাতে কত পেয়েছে, কেমন পেতে পারে, এটা হচ্ছে প্রেডিকশন একটা জাস্ট। সে 66% 7 পেয়েছে টাস্ক টুতে। সে টাস্ক টুতে 7 পেয়ে 6.5 পেয়েছে ওভারঅল একটা স্কোর। বাট আমরা স্টুডেন্টরা কি করি, আমরা বলি যে আমার কোনোভাবে 6 পেলেই হলো। ভাই তুমি টাস্ক টুতে যখন 6 পাবা, ওটা তো 64% তুমি পাবা, সরি 66% তুমি পাবে। তাহলে ওই 66% কত, ওই ওইটুকু স্কোর দিয়ে কি তুমি ভালো একটা স্কোর করতে পারবা? আমরা যে কোনো স্টুডেন্ট একটু ঠান্ডা মাথায় আস্তে ধীরে লিখলে 6 আমরা এমনিতেই পাই, জাস্ট 6 এমনিতেই পাই। কিন্তু ওই যে 66% যখন আমাদের মাথায় আসে তখন তার একটু ভালো স্কোর পেতে হবে আমাকে। আর একটু ভালো পাওয়ার জন্য আমাদেরকে এই জিনিসগুলা খেয়াল রাখতে হবে। তো আমি যদি একটু টাস্ক রেসপন্স মানে আমাদের যেই মার্কিং ক্রাইটেরিয়াতে আছে সেখানে যদি একটু খেয়াল করি, সেখানে কি বলতেছে আমাদের প্রথম যেটা, সেটা হচ্ছে দ্য প্রম্পট ইজ অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যান্ড সাফিসিয়েন্টলি অ্যাড্রেসড। অ্যাড্রেসড আমাকে বুঝতে হবে, মার্কিং ক্রাইটেরিয়াটা যদি না বুঝি তাহলে কোনোভাবেই কিন্তু আমরা ভালো একটা স্কোরে যাইতে পারবো না। মানে এটা কি, আমাদের কোশ্চেনে যেটা জানতে চাইছে সেটা ঠিকঠাক ভাবে বলা।
সে আমাকে বলেছে ডিসকাস বোথ ভিউস অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন। আমি আমার ওপিনিয়নটাও দিয়েছি, দুইটা ভিউ যেটা সেটাও আমি ডিসকাস করেছি। ব্যান্ড 9 লেভেলের মধ্যে আছি, সরি 8 এর মধ্যে আছি। পরে আমরা দেখতেছি যে এ ক্লিয়ার অ্যান্ড ওয়েল ডেভেলপড পজিশন ইজ প্রেজেন্টেড ইন রেসপন্স টু দ্য কোশ্চেন্স। আমাকে বলছে ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন। আমাকে আমার মতামত যেটা সেটা ক্লিয়ার করতে হবে, আমি কোন সাইডে আছি এটা আমাকে প্রকাশ করতে হবে। এখন আমরা যদি পার্শিয়ালি সাপোর্ট করি সেক্ষেত্রে কিন্তু এটা ব্যান্ড 8 লেভেলে পড়বে না, এটা নিচের যে কোনো একটা ব্যান্ডে পড়বে। সো আমাকে হচ্ছে আমার যে সাইডটা আমি যেটাকে সাপোর্ট করতেছি সেটা অবশ্যই ক্লিয়ার ভাবে বোঝাতে হবে আমার রিডারকে। এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে ডিসক্রাইব করতে হবে আমি কেন হচ্ছে এটা সাপোর্ট করতেছি। আই এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট। কেন আমি এগ্রি করতেছি? বিকজ, তারপরে আমাকে এটার এক্সাম্পলটা, রিজনটা জানাতে হবে যে আমি এই কারণে সাপোর্ট করতেছি। হ্যাঁ, যদি আমি ওই যে রিজনটা না বলি তাহলে কিন্তু আমার কি হবে, টাস্ক রেসপন্স যেটা সেটা আসবে না, ব্যান্ড 8 লেভেলেরও আমাদের আনসারটা হবে না। ওকে, পরের যেটা সেটা দেখতেছি আইডিয়াস আর রিলেভেন্ট ওয়েল এক্সটেন্ডেড অ্যান্ড সাপোর্টেড। আইডিয়াস আর রিলেভেন্ট, আমাদের কোশ্চেন যেটা আছে ওইটার সাথে রিলেভেন্ট একটা আইডিয়া শেয়ার করতে হবে। এখানে কিন্তু কোনো জায়গায় বলে নাই অনেক কমপ্লিকেটেড কমপ্লিকেটেড আইডিয়া শেয়ার করতে হবে। আমরা যেটা ভাবি আরে এই আইডিয়াটা কি ভালো যাচ্ছে আমাদের এই কোশ্চেনের সাথে, বা রাইটিং টাস্ক 2 তে লিখলে কি ভালো একটা স্কোর পাবো, এক্সামিনারকে আমি ইমপ্রেস করবো, অনেক ভালো একটা আইডিয়া, কমপ্লিকেটেড একটা আইডিয়া শেয়ার, এগুলো ভুল ধারণা। আমার এখানে বলছে আইডিয়াস আর রিলেভেন্ট। রিলেভেন্ট একটা আইডিয়া হলেই হলো, এখানে কোনো কিছু বলে নাই যে কমপ্লিকেটেড একটা আইডিয়া আমাকে শেয়ার করতে হবে। পরে আমরা দেখতেছি যে ওয়েল এক্সটেন্ডেড, ভালোভাবে এটাকে এক্সপ্লেইন করতে হবে। আমি যদি আমার আইডিয়াটা এক্সপ্লেন না করি তাহলে আমার রিডার বুঝবে না এবং টাস্ক রেসপন্স যেটা সেটা আসবে না। অ্যান্ড ফাইনালি সাপোর্টেড, সাপোর্ট করার জন্য আমাকে এক্সাম্পল কিংবা রিজন দিতে হবে। এক্সাম্পল এবং রিজন যদি আমি কমপ্লিট করি তাহলে আমার এটা সাপোর্ট করা হবে। তো তার মানে কি, আমাদেরকে হচ্ছে রিলেভেন্ট আইডিয়া দিতে হবে, এটাকে ডিসক্রাইব করতে হবে এবং এটা সাপোর্ট করার জন্য রিজন কিংবা এক্সাম্পল দিতে হবে। কোনো জায়গায় বলে নাই কমপ্লিকেটেড আইডিয়া শেয়ার করতে হবে। পরে আমরা যেটা দেখতেছি দেয়ার মে বি ওকেশনাল অমিশনস অ্যান্ড ল্যাপসেস ইন কন্টেন্ট। মানে কি, মাঝে মাঝে ছোটখাটো ভুল থাকতে পারে এবং এই ভুলটা কোয়ালিটি নষ্ট করবে না, আমাদের রাইটিং যেটা লিখবো সেটার কোয়ালিটি নষ্ট করবে না। তাহলে আমরা কি দেখতেছি, ব্যান্ড 8 যে পায় সেও কিন্তু ভুল করে। আমরা অনেক গ্রুপে দেখি কেউ যখন 8 9 পায় তখন তাকে অনেক পচাই যে তুমি কিভাবে এত ভালো পাইছো, এটা ইম্পসিবল। ভাই তুমি জানো মার্কিং ক্রাইটেরিয়াটা কেমন? আইএলটিএস এর মার্কিং ক্রাইটেরিয়াটা আসলে আমাদের কাছে কি চায়, আইএলটিএসটা কি চায় সেটাই আমরা জানি না, আর আমরা জাজ করে ফেলি অন্যজনকে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় হচ্ছে এই যে আইডিয়াস, হ্যাঁ ভালো ভালো আইডিয়াস অনেক ডিফিকাল্ট ডিফিকাল্ট কমপ্লিকেটেড, এসব আইডিয়া থেকে নিজেকে দূরে রাখবো। নিজেকে দূরে রাখলেই দেখবে আমরা ভালো একটা স্কোর করছি। এবং যত সিম্পল আইডিয়া আমরা শেয়ার করব ততই আমাদের ভালো একটা স্কোর আসবে। এবং ওই সিম্পল আইডিয়ার জন্য আমরা খুব সহজেই কিন্তু কি করতে পারবো, ডিসক্রাইব করতে পারবো, আমাদের লেখাটাকে এক্সটেন্ড করতে পারবো, যেটা আমাকে সাহায্য করবে হাই একটা স্কোর পেতে। পরে হচ্ছে কোহেরেন্স অ্যান্ড কোহেশন। এবার কোহেরেন্স অ্যান্ড কোহেশন যেটা সেটা আমরা একটু দেখি সেটা আসলে কি। ওকে, কোহেরেন্স অ্যান্ড কোহেশন, আমরা প্রথম পয়েন্ট যেটা দেখতেছি দ্য মেসেজ ক্যান বি ফলোড উইথ ইজ। কি বলেছে? দ্য মেসেজ ক্যান বি ফলোড উইথ ইজ মানে হচ্ছে আমি যে কথাটা লিখছি, আমি যে লেখাটা লিখতেছি এটা খুব সহজে বোঝা যায় এমন একটা রাইটিং আমি লিখলাম যেটা আমার এক্সামিনারও বুঝে না, আমি নিজেও বুঝি না। তাহলে সে কি আমাকে ব্যান্ড 9 দিবে? কখনোই না। আমি এমন ভাবে দিব যাতে আমার এক্সামিনার খুব সহজে বুঝে যায়। এমন কোনো সেন্টেন্স লিখবো না, এমন কোনো আইডিয়া লিখবো না যেটা আমার এক্সামিনার কনফিউশনে পড়ে যাবে যে কি বলছে এটা, আইডিয়ার সাথে এক্সাম্পল এটা তো কোনোভাবে যায় না। তাহলে আমি কেন ওরে ব্যান্ড 9 দিব? আমি আরো কম লেভেলের দিব এটা। পরের যেটা সেটা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস আর লজিক্যালি সিকোয়েন্সড। সিকোয়েন্সড মানে হচ্ছে আমাদের যেই তথ্য এবং আইডিয়া গুলো থাকবে এগুলা সাজানো থাকবে, একটার পর একটা সিরিয়ালি সুন্দরভাবে আমাকে লিখতে হবে। আমি একটা লিখলাম
ওইটার মাঝখানে আরেকটা লিখে হচ্ছে পরে আবার প্রথম আইডিয়া যেটা সেটা শেয়ার করলাম। এই ধরনের যদি আমি রাইটিং লিখতে চাই, তাহলে আমাদের ব্যান্ড 8 কখনো আসবে না। So, আমাদেরকে হচ্ছে আইডিয়া 1 যেটা দিব সেটা ঠিকঠাক ভাবে কমপ্লিট করেই তারপরে আমরা আইডিয়া 2-তে যাব, এরপরে আবার আইডিয়া 3-তে যাব। পরের যেটা সেটা হচ্ছে আমরা কি দেখতেছি, অ্যান্ড কোহেশন ইজ ওয়েল ম্যানেজড। কোহেশন ইজ ওয়েল ম্যানেজ। এখন কোহেশনটা আসলে কি? একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স কানেক্টেড, লিঙ্কিং ওয়ার্ডস দিয়ে আমরা কানেক্ট করি। লিঙ্কিং ওয়ার্ডস গুলার ইউজেসটা যেন আমাদের পারফেক্ট থাকে সেই জিনিসটা আমাকে বুঝতে হবে। বিভিন্ন পেজে আমরা দেখি অনেক অনেক লিঙ্কিং ওয়ার্ডস তারা দিয়ে থাকে, কিন্তু এগুলো কিভাবে ইউজ করব সেই জিনিসটা তারা শিখে না, যার কারণেই আমরা দেখা যায় ফ্রি রিসোর্স থেকে একটা ধরা খাই, ভালো একটা স্কোর করি না, টাকাগুলো নষ্ট হয়ে যায়। Occasional lapses and incoherence and cohesion may occur। মানে কি, মাঝে মাঝে ছোট ছোট মিস্টেক হতে পারে। ব্যান্ড 8 যারা পায় তারাও কিন্তু মাঝে মাঝে মিস্টেক করে। So, আমরা মানুষ, মিস্টেক হতেই পারে। তো মিস্টেক করা যাবে, তবে মাঝে মাঝে, অনেক বেশি না। পরে যেটা সেটা আমরা যদি দেখি, প্যারাগ্রাফিং ইজ ইউজড সাফিসিয়েন্টলি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটলি। প্যারাগ্রাফ গুলো হচ্ছে ঠিকভাবে লিখতে হবে। এখন আমাদের প্যারাগ্রাফ সাধারণত আমরা 4টাতে হচ্ছে লিখে থাকি রাইটিং টাস্ক 2-এ। যেমন প্রথম যেটা সেটা হচ্ছে ইন্ট্রো, তারপরে হচ্ছে বডি 1, এরপরে হচ্ছে বডি 2, অ্যান্ড ফাইনালি কনক্লুশন। কনক্লুশন আমাদের এই যে 4টা। এখন আমি যদি কি করি, আহ ইন্ট্রোর পরে হচ্ছে বডি 1 লিখে তারপর কনক্লুশন দিয়ে দিলাম, তারপরে হচ্ছে বডি 2 দিলাম, বা হচ্ছে ইন্ট্রোটা ঠিকঠাক ভাবে না দিয়ে হচ্ছে বডি 1টাই শুরু করে দিলাম, তাহলে কিন্তু আমাদের ব্যান্ড 8 লেভেলে এটা পড়বে না, এবং আমরা এর নিচের একটা স্কোর পেয়ে যাবো। আমরা যখন ওই যে প্রতিটা মার্কিং ক্রাইটেরিয়া পড়ে নিব তখন দেখবেন যে খুব ইজিলি আপনি বুঝতে পারতেছেন, আরে আমি তো হচ্ছে ভালোই লিখতেছি, সুন্দরভাবেই লেখা হচ্ছে, শুধু শুধু আমাকে চ্যাট জিপিটি বা অন্যান্য প্ল্যাটফর্ম 5, 5.5 দিয়ে কনফিউজ করে দিচ্ছে। সো এই ধরনের যে প্ল্যাটফর্ম গুলো, এগুলা কখনোই অ্যাকুরেটলি আমাদের স্কোরটা ধরতে পারে না। সো এগুলা অ্যাভয়েড করতে হবে। লেক্সিক্যাল রিসোর্স আমরা দেখি, ভোকাবুলারি নিয়ে এবার তারা কথাবার্তা বলবে। প্রথম যেটা সেটা কি বলেছে, প্রথমটা বলেছে এ ওয়াইড রিসোর্স। আমি একটু যদি হাইলাইট করি তাহলে হচ্ছে মাথায় আসবে কিছু হচ্ছে। 2 দিন ধরে যারা টিচার তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। এ ওয়াইড রিসোর্স ইজ ফ্লুয়েন্টলি অ্যান্ড ফ্লেক্সিবলি ইউজড কনভে প্রিসাইজ মিনিংস। মানে কি? Wide resource is fluently and flexibly used to convey precise meanings। আমরা হয়তো অনেক ধরনের ভোকাবুলারি জানি এবং সেগুলাকে আমরা খুব সুন্দরভাবে ইউজ করতে হবে, যেটা আমাদের ন্যাচারাল একটা মিনিং দিবে। কি দিবে? ন্যাচারাল একটা মিনিং দিবে, অর্থটা বোঝাতে সাহায্য করবে। কিন্তু আমি এমন ভোকাবুলারি ইউজ করলাম যেটা আমার অর্থের সাথে কোনোভাবেই যায় না, এবং এতে করে আমাদের স্কোরটা কমে যাবে। তারপরে আমাদের যেটা আছে সেটা আমরা যদি দেখি, আমাদের যেন ক্লিয়ার একটা মিনিং দেয় সেই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। There is skillful use of uncommon and or idiomatic items when appropriate, despite occasional inaccuracies in word choice and collocation। মানে কি? মাঝে মাঝে আমরা হচ্ছে কিছু অ্যাডভান্স, স্কিলফুল মানে হচ্ছে অ্যাডভান্স, অ্যাডভান্স কিছু হচ্ছে ভোকাব, ইডিয়মস, এগুলো আমরা ইউজ করতে পারি। তবে এগুলা আমাকে সঠিকভাবে ইউজ করতে হবে। আমি যদি সঠিকভাবে ইউজ না করি তাহলে এতে কোনো মার্ক আসবে না। আমি মনে করি যে জাস্ট একটা বসাই দিলাম বা কাউন্ট করলাম, আমি 10টা ভোকাব শিখেছি, এই 10টাকে কোনোভাবে রাইটিং এর মধ্যে ইউজ করে ফেলবো, এবং ইউজ করলেই আমি ভালো একটা স্কোর পেয়ে যাব। এটা হচ্ছে ভুল ধারণা। আচ্ছা, এখানে হচ্ছে আমরা দেখতেছি ইনঅ্যাকুরেসিস কথা বলেছে। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আমাদের ভুল হতে পারে, হয়তো সব ওয়ার্ড আমরা চাইলেই কিন্তু কোনোভাবেই অ্যাকুরেট ইউজ করতে পারবো না, সেই ক্ষেত্রে প্রবলেম হবে না। তবে আমাদের ওভারঅল যেই কথাটা বোঝাতে চাচ্ছি সেটাতে কোনো ইমপ্যাক্ট ফেলবে না।
এই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে। এরপর আমরা দেখতেছি ব্যান্ড 8 লেভেলে স্পেলিং, ওকেশনাল ইরর্স ইন স্পেলিং। আমাদের মাঝে মাঝে কি হতে পারে, স্পেলিং মিস্টেক হতে পারে, ফরমেশন মে অকার, ওয়ার্ড ফরমেশন যেটা সেটা চেঞ্জ হতে পারে, যেটা হচ্ছে মিনিমাল ইমপ্যাক্ট অন কমিউনিকেশন, যেটা খুব অল্প পরিমাণে ইমপ্যাক্ট ফেলে কমিউনিকেশন মানে আমার রাইটিংটা বুঝতে। তাহলে আমাকে একটু এখানে দেখান তো ব্যান্ড 8-9 লেভেলের কোনো ভোকাবের কথা বলছে যে আমি ব্যান্ড 8-9 লেভেলের ভোকাবুলারি লিখলেই আমি ভালো একটা স্কোর পেয়ে যাব। এখানে বলেছে আমাকে বিভিন্ন ধরনের ওয়ার্ড আমরা ইউজ করব, তবে সেটা খুব সুন্দরভাবে যাতে ন্যাচারালি একটা অর্থ আসে সেই দিকটা আমাকে খেয়াল রাখতে হবে। ওয়ার্ড রিপিটেশন করা যাবে না, বারবার আমি একটা ওয়ার্ড না লিখে এটার একটু সিনোনিম ইউজ করতে পারি, যেমন পিপল, পিপলের পরিবর্তে আমরা লিখতে পারি ইন্ডিভিজুয়াল, সিটিজেন, এইগুলা শেয়ার করতে পারি। তো কোনো জায়গায় কিন্তু ব্যান্ড 8-9 লেভেল, এখন C1 C2 লেভেলের যদি আমি বোকাব ইউজ করি, হ্যাঁ আমার ভালো একটা স্কোরের দিকে আমি যাব, এমন না যে ইউজ করতে পারবো না, তবে সেটা ঠিকভাবে ইউজ করতে পারবেন। আপনি জানেন না সেটার ইউজটা, শুধু মুখস্থ জানেন অর্থটা, সেই জায়গায় তো আপনি এটা ইউজ করতে পারবেন না। সো কেয়ারফুল থাকতে হবে আমাদের ওয়ার্ড ইউজ করার ক্ষেত্রে। ব্যান্ড 9-8 লেভেলের কোনো ধরনের ওয়ার্ড ইউজ করার কথা আমাদের মার্কিং ক্রাইটেরিয়াতে নেই। আমি আজকে হচ্ছে কোনো কথা নিজের থেকে বলতেছি না, সবকিছু মার্কিং ক্রাইটেরিয়া দেখে দেখে আমরা বলছি, এবং যেটা আমাকে সাহায্য করবে ভালো একটা স্কোর করতে। এরপরে হচ্ছে গ্রামার, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। গ্রামাটিক্যাল রেঞ্জ মানে কি? গ্রামাটিক্যাল রেঞ্জ মানে হচ্ছে আমাদের ওই যে বিভিন্ন সেন্টেন্সের ভেরিয়েশনটা, আমি একটু আগে যেটার কথা বললাম, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড, কমপ্লেক্স, প্যাসিভ, কন্ডিশনাল, এগুলোর ভেরিয়েশনটা রাখতে হবে, এগুলোর আমাদের ইউজ করতে হবে। শুধুমাত্র আমি যদি সিম্পল সেন্টেন্স দিয়ে লিখি তাহলে তো আর হবে না, আমাকে এগুলোর ভেরিয়েশন রাখতে হবে, তখনই আমরা গ্রামারে ভালো একটা স্কোর পাবো। এখন কোশ্চেন হচ্ছে, আমি যদি গ্রামার ইউজ করি তাহলে কি ভালো স্কোর পেয়ে যাব? নো, সেগুলার অ্যাকুরেসি থাকতে হবে, অ্যাকুরেট থাকতে হবে। আমরা যদি একটু দেখি, ওয়াইড রেঞ্জ অফ স্ট্রাকচার ইজ ইউজড উইথ ফুল ফ্লেক্সিবিলিটি অ্যান্ড কন্ট্রোল। ওয়াইড রেঞ্জ অফ স্ট্রাকচারস অলরেডি আমি বলেছি স্ট্রাকচারগুলা, এবং এগুলো হচ্ছে কন্ট্রোলে থাকতে হবে। এগুলো যদি আমি ভুল ইউজ করি তাহলে কিন্তু আমাদের স্কোর আসবে না। পাঞ্চুয়েশন অ্যান্ড গ্রামার আর ইউজড অ্যাপ্রোপ্রিয়েটলি থ্রু আউট, মাইনর এরর্স আর এক্সট্রিমলি রেয়ার অ্যান্ড হ্যাভ মিনিমাল ইমপ্যাক্ট অন কমিউনিকেশন। খুব ছোট ছোট ভুল হচ্ছে খুবই রেয়ার থাকবে, যেটা আমাদের কমিউনিকেশনে কোনো ধরনের ইমপ্যাক্ট ফেলবে না। এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন দেখেন, মোস্ট অফ দ্য টাইম আমার হচ্ছে, হয়তো আমি যদি একটু একটা উদাহরণ দিই, আমাদের সেন্টেন্স হচ্ছে লাইক 10টা, হ্যাঁ 10টা, এর মধ্যে আমাদের অ্যাকুরেট সেন্টেন্স হচ্ছে 7টা, তাহলে আমাদের স্কোর কত আসবে? আমাদের স্কোর হচ্ছে 8 দিবে সে গ্রামারে। তাহলে আমাকে ইউজেসটা হচ্ছে ঠিকঠাক ভাবে করতে হবে। তো আমরা দেখেছি এখানে কোনো অ্যাডভান্স গ্রামার ইউজ করার কথা বলে নাই, তারপরে ভোকাবুলারি ইউজ করার কথা বলে নাই, অনেক কমপ্লিকেটেড আইডিয়া শেয়ার করতে বলে নাই। তাহলে আমরা কেন এই জিনিসগুলোর পিছনে দৌড়াবো?